আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি আজকের ক্লাস। আমি আজকে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্র থেকে পড়াবো ব্যবসায় যোগাযোগ নিয়ে। আশা করি তোমরা আমার সঙ্গেই থাকবে। তো ব্যবসায় যোগাযোগ নিয়ে গত ক্লাসেও আমরা কথা বলেছিলাম। গত একটা ক্লাস হয়েছিল, সেখানে আমরা যোগাযোগ কাকে বলে, ব্যবসায় যোগাযোগ কাকে বলে, যোগাযোগের প্রবাহ, ফলাবর্তন, এগুলো সম্পর্কে আলোচনা করেছি। তো আশা করি যে তোমাদের মনে আছে বিগত ক্লাসগুলো। তো তার উপর ভিত্তি করে আমি গত ক্লাসের কিছুটা আলোচনা করে দিচ্ছি। তো যোগাযোগ কাকে বলে? মূলত যোগাযোগ বলা হয় দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে যখন তাদের মনের ভাব, তথ্য, উপাত্ত বা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, প্রকাশ করা হয় মনের ভাব, সেটাকে মূলত যোগাযোগ বলা হয়ে থাকে। আর সেই যোগাযোগটা যখন ব্যবসায়িক স্বার্থে করা হয় বা ব্যবসায়িক কারণে যোগাযোগ সম্পন্ন করা হয়, তখন তাকে ব্যবসায়িক যোগাযোগ বলা হয়ে থাকে। তো যোগাযোগটা যখন ব্যবসা করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, অর্থাৎ ব্যবসায়িক নানানবিধ কাজ করার উদ্দেশ্যে যখন ব্যবসায় প্রতিষ্ঠানের অভ্যন্তর হতে কর্মীগণ বা ঊর্ধ্বতনগণ নিম্ন স্তরের কর্মীদের সাথে কিংবা তার সমান্তরাল কর্মীদের সাথে কিংবা প্রতিষ্ঠানের বাহিরে ব্যবসায়িক কার্যক্রম সম্পন্ন করতে গিয়ে যে সকল যোগাযোগ সম্পন্ন করে তাকে মূলত ব্যবসায়িক যোগাযোগ বলা হয়ে থাকে। তো এর আগে আমরা আরেকটা কোশ্চেন পড়েছিলাম যে ব্যবসায় যোগাযোগের প্রক্রিয়া, যে যোগাযোগ কার্যক্রমটা কিভাবে শুরু হয় বা সম্পন্ন হয়। তো তোমরা নিশ্চয়ই জানো যে পূর্বে কিন্তু যোগাযোগের মাধ্যম বলতে অতি প্রাচীনকালে যোগাযোগ করার জন্য মাধ্যম হিসেবে ব্যবহার করত যে লোক পাঠিয়ে কিংবা পায়রার পায়ে চিঠি দিয়ে, এইভাবেও যোগাযোগ করা হতো কোনো কোনো সময়। এরও আগে যোগাযোগ করতে গেলে দেখা গেছে যে এক রাজ্য থেকে বিভিন্ন টাওয়ার স্থাপন করা থাকতো, এক টাওয়ার থেকে আরেক টাওয়ারে সংবাদ প্রেরণ করা হতো, এইভাবে যোগাযোগ করা হতো। তো কালের বিবর্তনে ধীরে ধীরে যোগাযোগ প্রক্রিয়াটা আধুনিক হতে হতে অনেক আধুনিকায়ন হয়েছে, যার মাধ্যমে দেখা গেছে যে এখন যোগাযোগটা 1 মিনিট বা 1 সেকেন্ডের মধ্যে আমরা যোগাযোগ কার্যক্রম সম্পন্ন করতে পারি বা একে অন্যের সাথে যোগাযোগ করতে পারি। তো এটা এই ভাবে দেখা গেছে যে যোগাযোগের বিভিন্ন মাধ্যম বা প্রচলিত আছে বর্তমানে। তো যোগাযোগের মাধ্যমগুলোতে যাওয়ার আগে আমরা যোগাযোগ প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। আচ্ছা, আসি যোগাযোগের প্রক্রিয়াটা নিয়ে আমি গত ক্লাসেও আলোচনা করেছিলাম। তোমাদের মনে করিয়ে দেওয়ার স্বার্থে আমি আরেকটু ছোট করে আলোচনা করছি। তো এখানে বলা হয়েছে যোগাযোগ প্রক্রিয়া দুই ধরনের, একটা হচ্ছে প্রেরক আর একটা হচ্ছে প্রাপক। প্রেরক কি করে? সংবাদ প্রেরণ করেন, প্রাপক সেটা পেয়ে থাকেন বা রিসিভ করেন। তো এই প্রেরকের যে সংবাদটা প্রেরণ করবে, তো সেটা প্রেরণ করার জন্য যে মনস্থির করা বা চিন্তা করা, সেই থেকে শুরু করে শেষ অবধি যে কার্যক্রম, টোটালটা প্রেরক কর্তৃক যে কার্যক্রমগুলো শেষ হয়, সেটা টোটালটাকে প্রেরকের কার্যক্রম বলা হয়ে থাকে। আর প্রাপক প্রেরক কর্তৃক সংবাদটা পাওয়ার পর সেটাকে প্রতিউত্তর হিসেবে আবার পুনরায় প্রেরকের কাছে পাঠানোর আগ পর্যন্ত যে কার্যক্রম, সেইটুকু হচ্ছে প্রেরকের কার্যক্রম। তো প্রাপকের কার্যক্রম। তো প্রেরক কি কি কার্যক্রম সম্পন্ন করে? প্রেরক মূলত সর্বপ্রথম সংবাদ প্রেরক কর্তৃক কোনো ধারণার উন্নয়ন হয় যে সে কি ধরনের সংবাদ প্রেরণ করবেন এবং কি পারপাসে সংবাদ প্রেরণ করবেন। তো সেই বিষয়টা তার মধ্যে সেই ধারণাটা আর উদ্ভব ঘটে। পরবর্তীতে তার হয় যে প্রেরণযোগ্য করে সাজানো, যে ধারণাটার উদ্ভব ঘটেছে সেই সংবাদটাকে প্রেরণযোগ্য করে পাঠাতে হয়, যে প্রেরককে দিবে কিভাবে দিবে সেভাবে পাঠাতে হয়। তো এরপর আসা যাক সংবাদ। তো তারপর এটাকে সংবাদ হিসেবে উত্থাপন করা লাগে। তারপর সংবাদের পর হচ্ছে মাধ্যম নির্বাচন, যে সংবাদ পর্যন্ত তৈরি হয়ে গেল, যে প্রেরণ করার উপযোগী করে মূল যে নিউজটা সে পাঠাতে চায় সেটা তৈরি হয়ে গেল। এখন মাধ্যম, যে কোন মাধ্যমে পাঠাবে। সংবাদ প্রেরণের বিভিন্ন মাধ্যম আছে, টেলিফোন, টেলিগ্রাফ, টেলিভিশন, কিংবা চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে, SMS এর মাধ্যমে নানানভাবে সংবাদ প্রেরণ করা যায়। তো সেই ক্ষেত্রে সে কোন মাধ্যমটা
ব্যবহার করতে চায় সেটাও কিন্তু তাকে নির্ণয় করতে হবে বা নির্দিষ্ট করতে হবে। তো এরপর মাধ্যম নির্বাচনের পর সংবাদটা প্রেরণ করতে হয়। তো এই হচ্ছে এই কয়েকটা কাজ হচ্ছে প্রেরকের কাজ। কি কি করা, যে বার্তাটা প্রথম বার্তার উদ্ভব ঘটে, তারপর প্রেরণযোগ্য করে সাজানো হয়, সংবাদ হিসেবে উপস্থাপন করা হয়, মাধ্যম নির্বাচন করা হয় এবং প্রেরণ করা হয়। এইটুকু হচ্ছে প্রেরকের কাজ। প্রেরকের পর পরবর্তীতে এটা হচ্ছে সেন্ড করে দেওয়া যখন হলো সংবাদটা, তখন সেটা প্রাপক পেয়ে যায়। তো প্রাপকের কাজ হচ্ছে যে প্রাপক কর্তৃক সংবাদ গ্রহণ করা, যে সংবাদটা সে পাঠালো, প্রেরক পাঠালো, সেই সংবাদটা প্রাপক গ্রহণ করতে হয়। প্রাপককে গ্রহণ করার পর আবার গ্রহণযোগ্য করে সাজানো, যে একটা সংবাদ যখন প্রাপক পেয়েছে, তো পাওয়ার পর সেটাকে পড়ে বা কি পারপাসে সংবাদটা পাঠানো হয়েছে সেই সংবাদটাকে তার নিজের মতো করে গ্রহণযোগ্য করে সাজাতে হয়। সাজানোর পর সংবাদটা যখন সে পেয়ে গেল, পাওয়ার পরে সেটাকে আবার প্রত্যুত্তর হিসেবে প্রেরকের কাছে একটা মেসেজ পাঠাতে হয় বা উত্তর পাঠাতে হয়, যেটাকে আমরা ফলাবর্তন বলে থাকি। যে প্রেরকের প্রেরিত সংবাদের প্রত্যুত্তর দেওয়াকে মূলত ফলাবর্তন বলে। এই কোশ্চেনটা থাকে, বরাবরই থাকে, ইম্পর্টেন্ট, তোমরা এটা মনে রাখার চেষ্টা করবে যে ফলাবর্তন কাকে বলে। যে প্রেরকের প্রেরিত সংবাদের প্রত্যুত্তরকে ফলাবর্তন বলা হয়ে থাকে। ক্লিয়ার? তো এরপর আসা যাক যে এই পর্যন্ত হচ্ছে যোগাযোগ প্রক্রিয়া, যে যোগাযোগ কার্যক্রমটা কিভাবে সম্পন্ন হয়, যে একজন প্রেরণ করে আরেকজন রিসিভ করে, পায়, এবং প্রেরণ করতে গিয়ে যা যা লাগে, রিসিভ করতে গিয়ে যা যা লাগে, পরবর্তীতে আবার প্রত্যুত্তর করে। এই পুরো কার্যক্রমটাই হচ্ছে যোগাযোগের প্রক্রিয়া বলা হয়ে থাকে। তো এই যোগাযোগ প্রক্রিয়া পর্যন্ত আমরা গত ক্লাসে আলোচনা করা হয়েছে। তারপর হচ্ছে যোগাযোগের গুরুত্ব, যেটা কি কাজে লাগে, কি কেন লাগে। তো তুমি এখন চোখ বন্ধ করে বসে চিন্তা করো যে আমি যদি এখন থেকে নিয়ে 1 সপ্তাহ কারোর সাথে কোনো কথা বলবো না, কারোর সাথে কোনো কমিউনিকেট করব না, তারপর কোনো ব্যাপারে কারো কাছে কথা বলবো না, তবুও কিন্তু তুমি যোগাযোগ মেনটেন করছো, নিজের সাথে নিজে যোগাযোগ মেনটেন করে যাচ্ছ। প্রতিনিয়ত তুমি তোমার সাথে কথা বলছো, কিংবা মোবাইল দেখছো, মোবাইলে তুমি বিনোদন নিচ্ছ, টোটালি কোনো যোগাযোগ মাধ্যম ছাড়া তুমি কিন্তু নিজে কে ধরে রাখতে পারবে না। তো যে কারণে বলা যায় যে যোগাযোগ এমন একটা বিষয় যেটা সর্বস্তরে বিরাজমান, সব জায়গাতে বিরাজমান। যোগাযোগ ছাড়া আমরা এক মুহূর্ত টিকে থাকতে পারি না। এক মুহূর্ত যোগাযোগ ছাড়া কোনো কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করা সম্ভব হয়ে ওঠে না। তো যে কারণে দেখা গেছে যে সর্ব জায়গায় সর্বস্তরে যোগাযোগের গুরুত্বটা ব্যাপক আকার ধারণ করে আছে বা বড় একটা জায়গা ধরে আছে। তো যোগাযোগের যে গুরুত্বগুলো সেটা বলেছিলাম, যে তথ্যের আদান প্রদান করা, পরিকল্পনা ও নীতি প্রণয়ন করা। একটা প্রতিষ্ঠানে পরিকল্পনা নীতি প্রণয়নের ক্ষেত্রেও যোগাযোগ লাগে, পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রেও যোগাযোগ লাগে। যদি ব্যক্তি সেই পরিকল্পনাটা একে অন্যের কাছে না প্রেরণ করে, তাহলে সেটা বাস্তবায়ন করাও সম্ভব হয় না। আর বাস্তবায়ন করে কারা? যারা নীতি নির্ধারণ করেন, তারাই পরিকল্পনাটা বাস্তবায়ন করে না। তাদের আরো অনেক লোক থাকে যারা এই পরিকল্পনাটাকে বাস্তবায়নের ক্ষেত্রে কাজ করে থাকে। তো তাদেরকে সেই পরিকল্পনাটা বুঝিয়ে দেওয়া লাগে, তাদেরকে যোগাযোগের মাধ্যমে তাদের কাছে বার্তাগুলো ছড়িয়ে দেওয়া লাগে, সেই ক্ষেত্রে তারা সেই কাজটা করতে পারে। তো এরপর কর্মীদের দক্ষতা বৃদ্ধি, লক্ষ্য অর্জন, সমস্যার সমাধান, সিদ্ধান্ত গ্রহণ, শিল্প সম্পর্কে উন্নয়ন, সকল ক্ষেত্রে কিন্তু ব্যবসায়ে এই যোগাযোগ কার্যক্রমের প্রয়োজন হয়ে থাকে। এখন যদি বলা যায় যে যোগাযোগের মাধ্যমে কর্মীদের দক্ষতা কিভাবে বৃদ্ধি পায়, অবশ্যই বৃদ্ধি পায়। সেটা হচ্ছে যে একজন ঊর্ধ্বতন যখন একটা কাজ কর্মীকে প্রদান করে যে এই কাজটা তুমি করে নিয়ে আসো, তো তার মাঝখানে যোগাযোগ কাজটা দেওয়ার পর থেকে শেষ পর্যন্ত যদি কর্মীর সাথে কোনো প্রকার যোগাযোগ না করা হয়, সেক্ষেত্রে কর্মী কাজটা সঠিকভাবে করতে পারে না। কারণ তার এখানে নানান ধরনের জানার থাকতে পারে, নানান বিষয় ইনস্ট্রাকশন প্রয়োজন হতে পারে। তো সেই ক্ষেত্রে সে যদি কমিউনিকেট না করতে পারে, তাহলে সেই কাজগুলো তার অজানাই থেকে যাবে এবং কাজে ভুলভাল করে দিবে। তো সেই ক্ষেত্রে যদি ঊর্ধ্বতনের সাথে অধস্তন এবং অধস্তনের সাথে ঊর্ধ্বতনের বরাবর যোগাযোগ রক্ষা করা যায়, তাহলে কাজটা সুসম্পন্ন হবে এবং কর্মীর দক্ষতাও বৃদ্ধি পায়। যে বারবার জিজ্ঞেস করে করে জেনে নেওয়া, জানার মাধ্যমে
কর্মীর দক্ষতাটাও কিন্তু বৃদ্ধি পায়। তো এইভাবেই কিন্তু একটা প্রতিষ্ঠান টিকে থাকে যোগাযোগের মধ্য দিয়ে। তো এরপর আসা যাক যে ব্যবসায় যোগাযোগের বিভিন্ন ধরন বা প্রকারভেদ। যে ব্যবসায়ের ক্ষেত্রে যোগাযোগ বর্তমানে দেখা গেছে যে এত ব্যাপৃত যোগাযোগের বিষয়টা, যে যোগাযোগ ছাড়া কোনো ক্ষেত্রই সচল থাকে না। তো সেই ক্ষেত্রে ব্যবসায় ক্ষেত্রটাও যোগাযোগ ভিন্ন অচল। তো এখন দেখা যাক যে ব্যবসায় যোগাযোগের এত এত মাধ্যম আছে, যে একটা দুইটা মাধ্যম না, অনেক মাধ্যম আছে যার মাধ্যমে যোগাযোগ কার্য সম্পন্ন করা হয়ে থাকে। তো তার মাঝখানে কিছু মাধ্যমের কথা আমরা এখন উল্লেখ করি। যে দেখো আমি লিখে রেখেছি যে প্রকারভেদ, এটা হচ্ছে যোগাযোগের প্রকারভেদ। তো যোগাযোগকে মূলত 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পক্ষসমূহের অংশগ্রহণে যোগাযোগ, আরেকটা হচ্ছে আনুষ্ঠানিকতার ভিত্তিতে যোগাযোগ, আরেকটা হচ্ছে অন্যান্য প্রকারের যোগাযোগ। এখন আসা যাক পক্ষসমূহের অংশগ্রহণের ভিত্তিতে যোগাযোগ কি কি। যে পক্ষসমূহের অংশগ্রহণের ভিত্তিতে যোগাযোগ, তো এটাকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অভ্যন্তরীণ যোগাযোগ, আর একটা হচ্ছে বাহ্যিক যোগাযোগ। অভ্যন্তরীণ যোগাযোগ কাকে বলে? বিভিন্ন পক্ষ, যেমন প্রথমে এটা বোঝাই যে আচ্ছা টোটালটা বলে আসছি, তারপর অভ্যন্তরীণ যোগাযোগকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে উলম্ব বা লাম্বিক যোগাযোগ, আর একটা হচ্ছে সমান্তরাল যোগাযোগ। উলম্ব বা লাম্বিক যোগাযোগকে আবার 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নিম্নগামী যোগাযোগ, আরেকটা হচ্ছে ঊর্ধ্বগামী যোগাযোগ, আর আরেকটা হচ্ছে কৌণিক যোগাযোগ। হ্যাঁ, আমি ডিটেলে আসছি, তোমরা আগে চার্টটা ফলো করো। তো এরপর আসা যাক, 2টা বলেছিলাম, একটা হচ্ছে অভ্যন্তরীণ যোগাযোগ আর একটা বাহ্যিক যোগাযোগ। এখন অভ্যন্তরীণ যোগাযোগকে তো বললাম যে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা উলম্ব বা লাম্বিক যোগাযোগ, আর একটা হচ্ছে সমান্তরাল যোগাযোগ। তো উলম্ব বা লাম্বিক যোগাযোগকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? নিম্নগামী যোগাযোগ, ঊর্ধ্বগামী যোগাযোগ আর কৌণিক যোগাযোগ। এখন বাহ্যিক যোগাযোগের কোনো প্রকার নেই, বাহ্যিক যোগাযোগ এক প্রকারেরই। তো এরপর আসা যাক আনুষ্ঠানিকতার ভিত্তিতে আবার যোগাযোগ। একটা হচ্ছে আনুষ্ঠানিক যোগাযোগ, আর একটা হচ্ছে অনানুষ্ঠানিক যোগাযোগ। তো এবার আসো অন্যান্য প্রকারের যোগাযোগ। অন্যান্য প্রকারের যোগাযোগের মধ্যে আছে ব্যক্তিগত যোগাযোগ, গণযোগাযোগ, সাংগঠনিক যোগাযোগ, দৈনন্দিন রুটিন যোগাযোগ। দৈনন্দিন বা রুটিন যোগাযোগ এটা বলা হয়ে থাকে। এখন আসা যাক পক্ষসমূহের অংশগ্রহণের ভিত্তিতে। পক্ষ, বিভিন্ন পক্ষের কথা বলা হয়েছে এখানে। সেটা হচ্ছে ধরো মালিক পক্ষ হতে পারে, শ্রমিক পক্ষ হতে পারে, আবার বিভাগীয় প্রধানদের পক্ষ হতে পারে। তো বিভিন্ন পক্ষকে নিয়ে যে যোগাযোগ কার্যক্রমটা সম্পন্ন হয় প্রতিষ্ঠানে, সেটাকে মূলত পক্ষসমূহের অংশগ্রহণে যোগাযোগ বলা হয়েছে। তো এখন আসো এই পক্ষসমূহের অংশগ্রহণে যোগাযোগকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা অভ্যন্তরীণ যোগাযোগ, আর একটা হচ্ছে বাহ্যিক যোগাযোগ। অভ্যন্তরীণ যোগাযোগ কাকে বলে? যে প্রতিষ্ঠানের মধ্যে কোনো সংগঠনের অভ্যন্তরীণ বিভিন্ন পক্ষসমূহ যখন নিজেদের মধ্যে সংবাদ আদান প্রদান করে, তখন তাকে অভ্যন্তরীণ যোগাযোগ বলে। তখন তাকে অভ্যন্তরীণ যোগাযোগ বলা হয়ে থাকে। তা এখন আসো অভ্যন্তরীণ যোগাযোগকে আমরা বলেছিলাম যে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে উলম্ব বা লাম্বিক যোগাযোগ, আর একটা হচ্ছে সমান্তরাল যোগাযোগ। তো উলম্ব বা লাম্বিক যোগাযোগ কাকে বলে? সংগঠন কাঠামোর ঊর্ধ্বতন এবং অধস্তনদের মধ্যে যে যোগাযোগ কার্যক্রম সম্পন্ন হয় তাকে মূলত উলম্ব বা লাম্বিক যোগাযোগ বলা হয়ে থাকে। অর্থাৎ কি বলা হলো এটা, যে সংগঠন কাঠামোর মধ্যে ঊর্ধ্বতন কিংবা অধস্তনের মধ্যে যে যোগাযোগ কার্যক্রম সম্পন্ন হয় সেটাকে উলম্ব বা লাম্বিক যোগাযোগ বলা হয়ে থাকে। এখন এই উলম্ব বা লাম্বিক যোগাযোগকে আমরা আবার 3 ভাগে ভাগ করেছি। সেটা হচ্ছে নিম্নগামী যোগাযোগ, ঊর্ধ্বগামী যোগাযোগ এবং কৌণিক যোগাযোগ। এখন নিম্নগামী যোগাযোগ কাকে বলে? এই যে দেখো, এই যে নিম্নগামী যোগাযোগ, ঊর্ধ্বগামী যোগাযোগ আর কৌণিক যোগাযোগ। হ্যাঁ, এখন নিম্নগামী যোগাযোগ হচ্ছে যে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীগণ যখন অধস্তন নির্বাহীদের সাথে কোনো ব্যবসায়িক কার্যক্রম নিয়ে যোগাযোগ করে, তখন তাকে বলা হয়ে থাকে নিম্নগামী যোগাযোগ। মানে যোগাযোগের ধারাটা উপর দিক থেকে নিচের দিকে ধাবিত হয়। এইরূপ যোগাযোগের মাধ্যমে ঊর্ধ্বতন নির্বাহীগণ অধস্তনদেরকে প্রয়োজনীয় আদেশ, নির্দেশ বা উপদেশ ইত্যাদি বা বিভিন্ন উদ্দেশ্য, নিয়ম নীতি সম্পর্কে অধস্তনদেরকে জানানোর জন্য
কল করে থাকে বা জানানোর জন্য যোগাযোগ রক্ষা করে থাকে। তো এটাকে মূলত নিম্নগামী যোগাযোগ বলা হয়ে থাকে। কি বলেছিলাম যে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীগণ যখন অধস্তনদের সাথে প্রাতিষ্ঠানিক বিভিন্ন বিষয় নিয়ে যোগাযোগ করে তখন তাকে নিম্নগামী যোগাযোগ বলা হয়ে থাকে। তার এরপর আসা যাক ঊর্ধ্বগামী যোগাযোগ। প্রতিষ্ঠানের একই রকম যে কিছুক্ষণ আগে যেটা নিম্নগামী বলেছিলাম যে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতনগণ অধস্তনদের সাথে যোগাযোগ করে এই ক্ষেত্রে, আর ঊর্ধ্বগামী যোগাযোগটা হচ্ছে ঊর্ধ্বে গমন করে, অর্থাৎ যোগাযোগ প্রক্রিয়াটা নিম্ন স্তরের কর্মীরা ঊর্ধ্বতনের সাথে যোগাযোগ করার যে প্রয়াস চালায় সেটাকে মূলত ঊর্ধ্বগামী যোগাযোগ বলা হয়ে থাকে। অর্থাৎ প্রতিষ্ঠানের অধস্তনগণ যখন ঊর্ধ্বতনের সাথে যোগাযোগ করে তখন তাকে ঊর্ধ্বগামী যোগাযোগ বলা হয়ে থাকে। সাধারণত অধস্তনগণ ঊর্ধ্বতন নির্বাহীদের প্রেরিত সংবাদ যে সংবাদ প্রেরণ করলো সেই প্রেরিত সংবাদের প্রত্যুত্তর দেওয়ার উদ্দেশ্যেই এই ধরনের যোগাযোগ রক্ষা করে থাকে। অর্থাৎ ঊর্ধ্বতন যে আদেশ উপদেশ কিংবা যে কোনো তথ্য দিল সেটার উত্তর দেওয়ার উদ্দেশ্যেই অধস্তনগণ আবার ঊর্ধ্বতনের নিকট যোগাযোগ করে থাকে। তো এরপর আসা যাক কৌণিক যোগাযোগ। সংগঠন কাঠামোর কোনো এক বিভাগের ঊর্ধ্বতন বা অধস্তন অন্য আরেক বিভাগের ঊর্ধ্বতন বা অধস্তনের সাথে যখন যোগাযোগ রক্ষা করে তখন তাকে কৌণিক যোগাযোগ বলা হয়ে থাকে। কি বলেছি যে একটা প্রতিষ্ঠানের যে কোনো এক বিভাগের ঊর্ধ্বতন কিংবা অধস্তন অন্য বিভাগের ঊর্ধ্বতন কিংবা অধস্তনের সাথে যখন যোগাযোগ রক্ষা করে তখন তাকে কৌণিক যোগাযোগ বলা হয়ে থাকে। তো এটা হতে পারে যেমন ক্রয় বিভাগের বিভাগীয় প্রধান বিক্রয় বিভাগের বিভাগীয় প্রধানের সাথে কথা বললো, ব্যবসায়িক কার্যক্রম নিয়ে কথা বললো, কিংবা বিক্রয় বিভাগের অধস্তন একজন কর্মী ক্রয় বিভাগের ঊর্ধ্বতনের সাথে কথা বললো, এটা হচ্ছে কৌণিক যোগাযোগ। তো এরপর আসা যাক সমান্তরাল যোগাযোগ। সমান্তরাল যোগাযোগ কাকে বলে? সমান্তরাল যোগাযোগটা হচ্ছে গিয়ে যে কোন সংগঠন কাঠামোর দুই বা ততোধিক সমস্তরের অধিষ্ঠিত ব্যক্তি যখন একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করে তখন তাকে সমান্তরাল যোগাযোগ বলা হয়ে থাকে। অর্থাৎ একটা বিভাগের বিভাগীয় প্রধান অন্য বিভাগের বিভাগীয় প্রধানের সাথে কথা বললো, কিংবা একটা প্রতিষ্ঠানের একজন নিম্ন স্তরের কর্মী অন্য একটা বিভাগের নিম্ন স্তরের কর্মীর সাথে যোগাযোগ রক্ষা করলো। তো এটাকে মূলত সমান্তরাল মানে সমস্তরে যে যোগাযোগ কার্যক্রম সম্পন্ন হয় সেটাকে সমান্তরাল যোগাযোগ বলা হয়ে থাকে। তো এরপর আসা যাক সমান্তরাল যোগাযোগ পর্যন্ত হলো। এরপর হচ্ছে বাহ্যিক যোগাযোগ। আমরা এতক্ষণ অভ্যন্তরীণ যোগাযোগ সম্পর্কে আলোচনা করেছি যে প্রতিষ্ঠানের ভিতরে প্রাতিষ্ঠানিক কার্যক্রম নিয়ে যে সকল যোগাযোগ সম্পন্ন হয় সেটা মূলত অভ্যন্তরীণ যোগাযোগ। এখন আসা যাক বাহ্যিক যোগাযোগ কাকে বলে। যে প্রতিষ্ঠানের ভিতরে থেকে যদি বাহিরে কোনো যোগাযোগ কোনো পক্ষের সাথে প্রাতিষ্ঠানের প্রয়োজনে যোগাযোগ করা হয় তাহলে তাকে বলা হয়ে থাকে বাহ্যিক যোগাযোগ। প্রাতিষ্ঠানিক কোনো প্রয়োজনে বাহ্যিক কোনো পক্ষের সাথে যদি যোগাযোগ রক্ষা করে তাকে বাহ্যিক যোগাযোগ বলে। এখন প্রতিষ্ঠানের জন্য যেমন ব্যাংক, বীমা কোম্পানি কিংবা কোনো ক্রেতা কি বলে পাইকার কিংবা ক্রেতা তাদের সাথে যখন প্রতিষ্ঠান থেকে যোগাযোগ করা হয় তো তারা তো প্রাতিষ্ঠানিক লোক নয়, সেজন্য প্রতিষ্ঠানের বাহিরের লোকদের সাথে প্রাতিষ্ঠানিক কাজে যখন যোগাযোগ করা হয় তখন সেটাকে বাহ্যিক যোগাযোগ বলা হয়ে থাকে। তো এই হচ্ছে পক্ষসমূহের অংশগ্রহণের ভিত্তিতে যোগাযোগ। তো এইটুকু নিশ্চয়ই বুঝেছো যে যতটুকু বললাম যে পক্ষসমূহের ভিত্তিতে যোগাযোগকে দুই ভাগে ভাগ করা হয়, অভ্যন্তরীণ বাহ্যিক। অভ্যন্তরীণকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে উলম্ব বা লাম্বিক আর একটা হচ্ছে সমান্তরাল। উলম্বকে তিন ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে নিম্নগামী যোগাযোগ, ঊর্ধ্বগামী যোগাযোগ এবং কৌণিক যোগাযোগ। আচ্ছা, এরপর আসো আনুষ্ঠানিকতার ভিত্তিতে যোগাযোগ। আনুষ্ঠানিকতার ভিত্তিতে যোগাযোগ কাকে বলে? যে যোগাযোগ সংগঠন কর্তৃক প্রণীত নিয়ম নীতি অনুসরণ করে সম্পন্ন করা হয় বা যে যোগাযোগ প্রক্রিয়া সম্পন্ন করা হয় তাকে মূলত আনুষ্ঠানিক যোগাযোগ বলা হয়ে থাকে। হ্যাঁ, সাধারণ ব্যবস্থাপক বিভিন্ন বিভাগীয় প্রধানদের কোনো সভায় উপস্থিত থাকার জন্য বললে এই ধরনের যোগাযোগকে মূলত আনুষ্ঠানিক যোগাযোগ বলা হয়ে থাকে। কি সেটা হচ্ছে যে যেমন একটা নবীনবরণ অনুষ্ঠানে
একটা প্রতিষ্ঠানের বা কলেজের অধ্যক্ষ যদি নবীনদের উদ্দেশ্যে বক্তৃতা প্রদান করেন বা বক্তব্য বা আলোচনা করেন, সেই ক্ষেত্রে এটা হবে আনুষ্ঠানিক যোগাযোগ। কারণ এই নবীনবরণ অনুষ্ঠানটা করাই হয়েছে কিছু মেসেজ বা কিছু ভালো কথা নবীনদেরকে বলে দেওয়ার উদ্দেশ্যে। তো সেটা আগে থেকেই পাতানো কিংবা তৈরি করা ছিল, যে কারণে এটাকে আনুষ্ঠানিক যোগাযোগ বলা হয়ে থাকে। এখন আনুষ্ঠানিকতার ভিত্তিতে যোগাযোগকে আনুষ্ঠানিক যোগাযোগ, আরেকটা হচ্ছে অনানুষ্ঠানিক যোগাযোগ। আনুষ্ঠানিক যোগাযোগের বিপরীত সাইডটি হচ্ছে অনানুষ্ঠানিক যোগাযোগ। তো এখন আনুষ্ঠানিক যোগাযোগটাকে আমরা যেমন উদাহরণের সাহায্যে বুঝালাম যে কিভাবে, যেটা আগে থেকে পাতানো থাকে, আগে থেকে তৈরি করা থাকে, যে এইভাবে এই একটা মাধ্যমে নবীনবরণের মাধ্যমে শিক্ষার্থীদেরকে ভালো কিছু কথা কিংবা প্রতিষ্ঠানের রুলস রেগুলেশন সম্পর্কে জানানো হবে। এই যে একটা মাধ্যমটা হচ্ছে নবীনবরণ, এবং যোগাযোগ আনুষ্ঠানিক যোগাযোগ, এটা কারণ আনুষ্ঠানিকভাবে আগে থেকে তৈরি করে রেখে যোগাযোগ প্রক্রিয়াটা সম্পন্ন করা হলো, সেজন্য এটাকে আনুষ্ঠানিক যোগাযোগ বলা হয়ে থাকে। এখন আসা যাক অনানুষ্ঠানিক যোগাযোগ, যে কোনো প্রকার নিয়ম নীতি রীতি পদ্ধতি অনুসরণ না করে বরং যোগাযোগকারী এবং যোগাযোগ গ্রহণকারীর মধ্যকার স্বতঃস্ফূর্ততাকে গুরুত্ব দিয়ে যে যোগাযোগ কার্যক্রম সম্পন্ন হয়, সেটাকে মূলত অনানুষ্ঠানিক যোগাযোগ বলা হয়ে থাকে। এখন এখানে তেমন কোনো আনুষ্ঠানিকতা নিয়ম নীতি রীতি এগুলা না মেনে শুধুমাত্র দুইজন লোকের মধ্যে ভালো কমিউনিকেশন আছে বিধায় তাদের মধ্যে যদি যোগাযোগ কার্যক্রম সম্পন্ন হয়, সেটাকে বলা হয়ে থাকে অনানুষ্ঠানিক যোগাযোগ। তো এর মাঝখানে আবার আনুষ্ঠানিক যোগাযোগ এবং অনানুষ্ঠানিক যোগাযোগ দুইটাই তো দেখেছো। তো এরপর আসা যাক অন্যান্য প্রকারের যোগাযোগ। এই সকল যোগাযোগের বাহিরেও বিশেষ কিছু যোগাযোগ কার্যক্রম সম্পন্ন হয়। আমরা আগেই বলেছিলাম যে প্রতিষ্ঠানে যোগাযোগ কার্যক্রম সম্পন্ন হতে হলে বিভিন্ন রকমের যোগাযোগের মাধ্যম গ্রহণ করতে হয়, আর মাধ্যমের কোনো শেষ নাই। সেই ক্ষেত্রে বলা যায় যে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যক্তিগত যোগাযোগ, গণযোগাযোগ, সাংগঠনিক যোগাযোগ, দৈনন্দিন রুটিন যোগাযোগ ইত্যাদি অন্যান্য যোগাযোগের মধ্যে অন্তর্ভুক্ত। তা এখন দেখা গেল প্রথমটা হচ্ছে ব্যক্তিগত যোগাযোগ, যে ব্যক্তিগত জীবন ও বিষয়বলী নিয়ে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে যদি কোনো কথোপকথন হয়ে থাকে, তখন সেটাকে ব্যক্তিগত যোগাযোগ বলা হয়ে থাকে। তো এক্ষেত্রে দেখা গেল যে প্রতিষ্ঠানের বস তার প্রতিষ্ঠানে বসে থেকে প্রতিষ্ঠানের ফোন থেকে তার বন্ধুর সাথে কুশল বিনিময় করছে, তো এটাকে ব্যক্তিগত যোগাযোগ বলা হয়ে থাকে। যে সে ব্যক্তিগত প্রয়োজনে, নিজের প্রয়োজনে কিংবা তার বাড়িতে খোঁজ নিচ্ছে যে বাড়ির সবাই কেমন আছে, তো সেক্ষেত্রে এটাকে ব্যক্তিগত যোগাযোগ বলা হয়ে থাকে। এখন আসা যাক গণযোগাযোগ। গণযোগাযোগ কাকে বলে? যে ভৌগোলিকভাবে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্যক্তিদেরকে নির্দিষ্ট একটা সংবাদ একই সাথে যখন প্রেরণ করার প্রয়োজন পড়ে, প্রয়োজনে যে ধরনের যোগাযোগ মাধ্যম ব্যবহার করা হয়, সেটাকে মূলত গণযোগাযোগ বলা হয়ে থাকে। কি বলেছি যে আরেকবার বলি, যে ভৌগোলিক বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্যাপক জনগোষ্ঠীর নিকট একই সংবাদ একসাথে দ্রুত প্রেরণ করার তাগিদে যে মাধ্যম ব্যবহার করা হয়, তাকে মূলত গণযোগাযোগ বলা হয়ে থাকে। আর এই গণযোগাযোগ মাধ্যমগুলো হচ্ছে যেমন রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, তারপরে যে বিজ্ঞাপন, তারপর বর্তমানে ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, এগুলো সবই গণযোগাযোগের উদাহরণ। তো যেমন দেখা গেল একটা পণ্যের বিজ্ঞাপন হিসেবে টেলিভিশনে একটা পণ্যের বিজ্ঞাপন দেওয়া হলো। এখন পণ্যের গুণাগুণ সম্পর্কে জনগণকে জানানোর জন্য যে প্রতিষ্ঠান প্রত্যেকের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে না বলে নির্দিষ্ট একটা জায়গায় তাদের মেসেজটা, তাদের পণ্যের গুণাগুণ সম্পর্কে জানিয়ে রেখেছে, সেখান থেকে বিভিন্ন দেশে বিভিন্ন জনগোষ্ঠী, বিভিন্ন লোক সেই মেসেজটা পাবে এবং সে সম্পর্কে তারা ধারণা গ্রহণ করবে। তো এটাকে মূলত গণযোগাযোগ বলা হয়ে থাকে। তো এরপর আসা যাক সাংগঠনিক যোগাযোগ। যে একটি প্রতিষ্ঠান বা সংগঠনকে গুছিয়ে পরিচালনার স্বার্থে যে যোগাযোগ করা হয়,
তাকে সাংগঠনিক যোগাযোগ বলা হয়। মানে একটা প্রতিষ্ঠান যখন পরিচালনা করতে যায় তখন নানান ধরনের যোগাযোগ কার্যক্রম সম্পন্ন করতে হয়। তো সেই ক্ষেত্রে সেই যোগাযোগ কার্যক্রম সম্পন্ন করতে গিয়ে যখন প্রতিষ্ঠানটা গুছিয়ে করার স্বার্থে যখন যোগাযোগ কার্যক্রম সম্পন্ন করা হয় তাকে মূলত সাংগঠনিক যোগাযোগ বলা হয়ে থাকে। হ্যাঁ, তো প্রাতিষ্ঠানিক দলিলপত্র প্রণয়ন, কাঠামোগত চিত্র নির্ধারণ, উদ্দেশ্য নির্ধারণ, পলিসি প্রণয়ন, হ্যাঁ, এই ধরনের যোগাযোগ, এইসব পলিসি প্রণয়ন, এইসব ক্ষেত্রে দেখা গেছে এই ধরনের যোগাযোগ কার্যক্রম সম্পন্ন করা হয়ে থাকে। তো এরপর আসা যাক কি বলেছি, ব্যক্তিগত যোগাযোগ, গণযোগাযোগ, সাংগঠনিক যোগাযোগ, দৈনন্দিন বা রুটিন যোগাযোগ। সাংগঠনিক পরে আসলো দৈনন্দিন বা রুটিন যোগাযোগ, যে প্রতিনিয়ত প্রতিদিন আমরা যে ধরনের যোগাযোগ করে থাকি, অর্থাৎ প্রতিষ্ঠানে নির্দিষ্ট করা থাকে কিছু রুলস এবং রেগুলেশন যেটা প্রতিনিয়তই হতে থাকে। যেমন প্রতিষ্ঠানে ঢুকেই অ্যাটেন্ড করা লাগবে, সেটা পূর্ব থেকেই নির্ধারণ করা এবং রুটিন করে দেওয়া আছে। তো সেটাকে মূলত দৈনন্দিন বা রুটিন যোগাযোগ বলা হয়ে থাকে। কি বলেছে, দৈনন্দিন কার্যগুলি পরিচালনার স্বার্থে প্রতিনিয়ত তথ্যাদি যেসব বিনিময় ঘটে তাকে নৈমিত্তিক বা রুটিন যোগাযোগ বলা থাকে। যেমন প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম, যেমন ফাইল ওয়ার্ক, নির্দেশ দেওয়া, টেলিফোন করা, কাজের গতি প্রকৃতি সম্পর্কে জানা, হ্যাঁ, এই সকল বিষয়গুলো যেমন প্রতিদিন প্রতিনিয়ত করা লাগে সেটাকে দৈনন্দিন বা রুটিন যোগাযোগ বলা হয়ে থাকে। তো এই সকল এইভাবেই একটা প্রতিষ্ঠানে যোগাযোগ কার্যক্রম সম্পন্ন হয় এবং প্রাতিষ্ঠানিক বিভিন্ন কার্যগুলি সম্পন্ন হয়ে থাকে। তো আমি আশা করব যে তোমরা এই চারটা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে এবং এই সম্পর্কে যদি কেউ কিছু বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে কোশ্চেন করতে পারো, কোশ্চেন করবে। তো আজকে মূলত এই চারটাই পড়া থাকলো। তো এর পরের দিন আমরা যোগাযোগের মাধ্যম বা যোগাযোগের পদ্ধতি বা প্রকারভেদ সম্পর্কে আমরা আলোচনা করবো। আজকে আমরা যোগাযোগের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করলাম এবং পরবর্তী দিনে যোগাযোগের পদ্ধতির প্রকারভেদ সম্পর্কে জানবো। আমি একটু হিন্টস দিয়ে রাখি যে পদ্ধতির প্রকারভেদগুলো কি কি, যে দুই ধরনের, এটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে শাব্দিক যোগাযোগ আর একটা হচ্ছে শব্দ বহির্ভূত যোগাযোগ। তো আমরা বলেছিলাম যে যোগাযোগ কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে, যে যোগাযোগের মাধ্যমেরও কোনো শেষ নেই, যোগাযোগের প্রকারেরও কোনো শেষ নেই। তো সেই ক্ষেত্রে বলা যায় যে শব্দ দিয়েও যোগাযোগ করা যায়, আমরা যেমন শুধু মুখে বলে বুঝিয়ে যোগাযোগ করি, আবার মুখে না বলেও কিন্তু যোগাযোগ করা যায়। তো যেমন দেখা গেছে যে বাকশক্তিহীন, সেক্ষেত্রে যোগাযোগ করবে না, তার চাহিদাগুলো, মনের ভাবগুলো অন্যকে বোঝাবে না, হ্যাঁ বোঝাতে হয় তার, সেক্ষেত্রে সে কি করে শব্দ ব্যবহার করে, কিন্তু ইশারা, ইঙ্গিত কিংবা শারীরিক অঙ্গভঙ্গি এগুলোর মাধ্যমে সে বোঝানোর চেষ্টা করে তার নির্দিষ্ট সংবাদ বা তার নির্দিষ্ট চাহিদাগুলো। তো এইগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব যে শাব্দিক যোগাযোগ দুই ধরনের হয়ে থাকে, একটা লিখিত মৌখিক যোগাযোগ আর একটা লিখিত যোগাযোগ। যে শব্দ দিয়েও যদি যোগাযোগ করে সেক্ষেত্রে সেটা বলেও হতে পারে, লিখেও হতে পারে। হ্যাঁ, তো আবার যখন শব্দ বহির্ভূত যোগাযোগ আছে সেটা হচ্ছে যে মুখাভাবের প্রকাশ, তারপর হচ্ছে অঙ্গভঙ্গি, শারীরিক ভাষা, চোখের ইশারা, তারপর হচ্ছে স্পর্শ বা ব্যক্তিগত উপস্থিতি, এই সব কিছু দিয়ে কিন্তু যোগাযোগটাকে প্রকাশ করা যায়। তো আমরা নেক্সট ক্লাসে এটা সম্পর্কে জানবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো তোমরা, আর আশা করি যে পড়াগুলো মনোযোগ দিয়ে শুনবে এবং কমপ্লিট করার চেষ্টা করবে। আল্লাহ হাফেজ, ভালো থেকো।